আমি আজকে এখানে আপনাদের কাছে আসতে পেরে এবং অনেক সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, যেগুলো থেকে আমি নিজেও ব্যক্তিগতভাবে এনরিচড হচ্ছি। অনেক অনেক বিভিন্ন ভিউগুলো জানতে পারছি আমরা। আমি আবু নাইম সোহাগ। আমি আমি আমার আজকের এখানকার পরিচয় হচ্ছে যে আমি এখানে একজন নগর পরিকল্পনাবিদ হিসাবে এখানে এসেছি। আমাদের নগরের বিভিন্ন বিষয়গুলো নিয়ে খিলগার একজন এলাকাবাসী হিসাবে এখানে আসা, এবং আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন বা এখানে যারা খিলগাবাসী বা এই খিলগা রামপুরা বনশ্রীতে যারা রয়েছেন এলাকাবাসী হিসাবে এখানে পলিসি ডায়ালগ নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে এখানে আসা। আমি ছোট্ট একটা আমাদের ভাই যেটা বললেন, আর আমি নগর পরিকল্পনাবিদ এবং রাজুকের বিভিন্ন কমিটিতে আমরা খুব ওতপ্রোতভাবে কাজ করি। আমরা বিভিন্ন সময় বলে থাকি যে, আমি একটু 2 থেকে 3 মিনিট সময় নেব, বেশি সময় নেব না। আমরা বিভিন্ন সময় বলে থাকি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে বিল্ডিংটা, এইটা কি আসলে ভূমিকম্প সহনীয় কিনা, এটা আমরা মজা করে বলি। সো আমাদের সিটির যে প্রধান, যেখান থেকে সব কিছু চালিকা শক্তি, সেটা নিয়েও কিন্তু আসলে অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে। একটু আমরা একাডেমিক ডিসকাশনে চলে যাই। আমরা সবাই জানি, হয়তো বা আলোচনা হয়েছেও, আমাদের যে এত এত দুর্যোগ হয়, দুর্যোগগুলো কিন্তু প্রথমত 2 প্রকার। একটা হচ্ছে ম্যানমেড হ্যাজার্ড বা ডিজাস্টার, আর একটা হচ্ছে প্রাকৃতিকগুলো তো আমরা সবাই জানি। আমাদের বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, আমাদের সাইক্লোন, আমাদের এই ভূমিকম্প। এর পাশাপাশি কিন্তু আমরা ম্যানমেড হ্যাজার্ড নিয়ে আলোচনা করেছি। আমাদের যে আগুন লাগে যায়, বড় বড় আগুন লাগে, এবং অন্যান্য যে দুর্যোগগুলো হয়, যেগুলো আমাদের মনুষ্য বা মানুষ সৃষ্ট দুর্যোগ। এই জিনিসটা এজন্য বলছি, আমরা যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আলোচনা করতে এখানে আসছি, ভূমিকম্পের কথাই যদি বলি, এইটা একটু আমরা চিন্তা করি। এটা আমরা বলছি প্রাকৃতিক দুর্যোগ। আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সবার কিন্তু এখানে কন্ট্রিবিউশন আছে। কীভাবে কন্ট্রিবিউশন আছে সেটা একটু আসবো। এটা কিন্তু আমরা নিজেরাও দায়ী। আমাদের নিজেদেরকে দায়িত্বটা নিতে হবে, দায়টা নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে, রাষ্ট্রযন্ত্রকে নিতে হবে, পলিটিশিয়ানদের নিতে হবে, যারা নীতি নির্ধারণ করছে তাদেরকে নিতে হবে, মিডিয়াকে নিতে হবে। আমরা যারা প্রত্যেকটা বাড়িতে বসবাস করি, আমরা যারা বাড়ি বানাই, আমরা যারা বাড়ির অনুমোদন নেই, আমরা বাড়িওয়ালা যারা, আমাদেরকে দায় নিতে হবে। কিভাবে নিতে হবে? যেহেতু আমি একটাকে বললাম যে আসলে রাজুকের বিভিন্ন কমিটিতে আমি কাজ করি, অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। এই বিল্ডিংটার কথাই যদি ভাই কেউ মাইন্ড করে না, এই বিল্ডিংয়ের যদি এখানে কেউ মালিক থাকে, মাইন্ড করেন না। রাজুক থেকে একটা বিল্ডিংয়ের অনুমতি নিতে হলে আপনি যদি আবাসিক ভবন হয়, বলতে হয়, ডিক্লেয়ার করতে হয় এটাতে আমি আবাসিক বা আমি এখানে থাকবো, রেসিডেন্সিয়াল বিল্ডিং। আর যদি একটা কমার্শিয়াল বিল্ডিং হয়, তাহলে বলতে হয়, ডিক্লেয়ার করতে হয়, আমি একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের অনুমোদন চাচ্ছি। কমার্শিয়াল বিল্ডিংয়ের প্রধান শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ এ এমার্জেন্সি এক্সিট। যে কোনো একটা দুর্ঘটনা হলে আপনাকে এমার্জেন্সি এক্সিট থাকতে হবে। আমি যদি এখন প্রশ্ন করি, ঠিক এই মুহূর্তে যদি এই বিল্ডিংয়ে এটা তো একটা কমার্শিয়াল বিল্ডিং, এখানে তো ব্যবসা বাণিজ্য হচ্ছে, এখন যদি একটা দুর্যোগ লাগে, ভূমিকম্প হয় বা যদি একটা আগুন লাগে, আপনারা কোন দিক দিয়ে বের হবেন? এতগুলো লোক আমরা কোথায় বেরোবো? আমরা কি এখান থেকে লাভ দিব? এখান থেকে কোনো এমার্জেন্সি এক্সিট নেই। এই বিল্ডিংটাতে যখন আসছি, আমি যদি এলাকায় থাকি, এই বিল্ডিং আমি অনেকবার আসছি, রদেবু, এখানে তো কোনো এমার্জেন্সি এক্সিট নেই। আসলে এমার্জেন্সি এক্সিট না অনেক বিল্ডিংই নেই। আমরা যদি করতে যাই, এই যে এত আগুন লাগলো, চুরিহাট্টায় আগুন লাগলো, আমাদের বেইলি রোডে আগুন লাগলো, আমাদের এফআর টায়ারে আগুন লাগলো, আমাদের নিমতলিতে আগুন লাগলো, এত আগুন লাগে, মানুষগুলো মারা যায়। কত তাজা প্রাণ বাসা থেকে বের হয়েছে ফ্যামিলি নিয়ে, তারা একটু বিকালবেলা কোথাও নাস্তা করবে। বেইলি রোডের কাহিনীটা যদি বলি, প্রায় 50টা তাজা প্রাণ ছোট্ট একটা কারণে মারা গেল। যদি ওখানে একটা ইমার্জেন্সি এক্সিট থাকতো, কেউ আমরা বলি নাই, আমরা রাজুককে চার্জ করছি। আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের একজন সদস্য হিসেবে, পরিকল্পনাবিদদের জাতীয় সংগঠন বিআইপির একজন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আমরা রাজুকে গিয়ে যে তাদেরকে চার্জ করেছি যে এই বিল্ডিংটা অনুমতি কি, সেই বিল্ডিংটাতে কমার্শিয়াল বিল্ডিং হিসেবে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোনো এমার্জেন্সি এক্সিট ছিল না। বিল্ডিংয়ের সেই বিল্ডিংটাতে এমার্জেন্সি এক্সিট থাকলে এতগুলো লোক মারা যায় না, কোনো না কোনোভাবে মানুষজন যান নিয়ে একটু আহত হলেও বেশ কিছু প্রাণ বেঁচে যেত। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এবার অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমি আসি। প্রফেশনাল হিসাবে অনেকে আসে, আমরা যেহেতু কনসালটেন্সি করি, বিল্ডিং বাড়িঘর অনুমোদন নিয়ে কাজ করি, ডিজাইন নিয়ে কাজ করি, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, এগুলো করে তো একটা বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া হয় রাজুক থেকে। সবার এসে একজন মালিক এসে বলে যে ভাই এটা করে দেন, 5 কাঠা একটা জায়গা, আমার এই বাড়িটা অনুমোদন করে দেন রাজুক থেকে। আচ্ছা ঠিক আছে, করে দিব। রাজুকের নিয়ম হচ্ছে বিল্ডিংয়ের বাউন্ডারি থেকে
আপনাকে মিনিমাম 4-5 ফিট ছেড়ে বাড়ি বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদেরকে একটা রাজুকের নিয়ম মেনে একটা প্ল্যান পাস করে দেন। ওইটা হচ্ছে রাজুকের নিয়ম মেনে একটা প্ল্যান পাস করে দেন, আর একটা ওয়ার্কিং প্ল্যান করে দেন। ভাই ওয়ার্কিং প্ল্যান কি? ওয়ার্কিং প্ল্যানটা আবার কি? ওয়ার্কিং প্ল্যানটা হচ্ছে নিয়ম না মেনে একটা ডিজাইন করে দেন, যেখানে একদম বাউন্ডারির সাথে, বাউন্ডারি থেকে 6 ইঞ্চি জায়গা বাদ দিয়ে বাড়ি তুলবো। এই বিল্ডিংটাতে আসেন, কেউ আসেন দেখেন। আমি এখানে বসে বসে দেখতেছিলাম, পাশের বিল্ডিংটা এই বিল্ডিংটার মাঝখানে পার্থক্য হচ্ছে গিয়ে 2 হাত। রাজুকের নিয়ম হচ্ছে মিনিমাম এদিকে 5 হাত, ওদিকে 5 হাত, 10 হাত ফাঁকা থাকতে হবে। এই ফাঁকা না থাকার কারণে কি হচ্ছে বলেন তো? আমরা একটা অসুস্থ জাতি পরিণত হচ্ছে। কিভাবে? এই যে ফাঁকা থাকতেছে না আমাদের দোতলা, তিনতলা, চারতলাগুলোতে, আলো ঢুকতেছে না, বাতাস ঢুকতেছে না, সূর্যের আলো যাচ্ছে না, সূর্যের আলো যাচ্ছে না, আলো যাচ্ছে না, বাতাস যাচ্ছে না। কি হচ্ছে? প্রত্যেকটা বাসা বাড়িতে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর সবার। অথচ আল্লাহ তাআলা আমাদের সর্বশক্তিমান মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়ে রাখছে। সূর্যের আলো যদি আমরা সবাই যদি সূর্যের আলো পেতাম, সূর্যের আলো যদি একটু প্রত্যেকটা বাসা বাড়িতে ঢুকতো, আমাদের কিন্তু আসলে জ্বর, সর্দি, কাশিগুলো হয় না। ইন এসেন্স কি হচ্ছে? আমরা বড় বড় বিল্ডিং বানাচ্ছি, আমরা 2 হাত জায়গা ছেড়ে রেখে রাজুককে টাকা দিয়ে কোনোভাবে কম্প্রোমাইজ করে আমরা ঠিকই বড় বড় হয়তো বা একটু হাইয়েস্ট, মানে যতটুকু করা যায় হাইয়েস্ট গ্রাউন্ড কভারেজ নিয়ে একটা বিল্ডিং করতেছি। পক্ষান্তরে আমরা একটা পঙ্গু জেনারেশন তৈরি করতেছি, যাদের সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে। কি হচ্ছে? আমরা আমাদের খেলার মাঠগুলো ধ্বংস করে ফেলতেছি। কেন? এই ভূমিকম্পতে আমাদের দায় কোথায় বলেন তো? অবশ্যই দায় আছে, নিয়ম আছে। আমরা তো আসলে কেউ নিয়ম মানি না। কোনো জলাশয় টাচ করা যাবে না, জলাশয়ের মতো থাকবে। এই ঢাকা শহরে বড় হয়েছি, কত মাঠ ঘাট ছিল ঢাকা শহরে, এখন কই মাঠ কোথায়? কই গেল এসব মাঠ? আমরা খেয়ে ফেলছি ভাই মাঠ। এখন আমাদেরকে নিয়ম করে জোরপুকুর মাঠ, এই মাঠ, সেই মাঠ, সারা খিলগা খুঁজলে 5টা মাঠ পাওয়া যাবে, 5 থেকে 7টা মাঠ। রামপুরা, বনশ্রী, কোথাও কোনো মাঠ নাই। আপনার ছেলেপেলেরা কোথায় যাবে? বাসায় বসবে, বাসায় বসে হোয়াটসঅ্যাপ দেখবে, বাসায় ভিডিও গেমস খেলবে, কম্পিউটারে পড়ে থাকবে। তারা মাঠে যাবে না, তারা সুস্থ জাতি হিসেবে তৈরি হবে না, এবং তাদের জন্য মেডিকেল খরচ অনেক বেড়ে যাবে, তাদের চিকিৎসার পিছনে অনেক টাকা দিতে হবে। এগুলো আমরা করতেছি, আমাদের লোভী মানসিকতা, আর কিচ্ছু না। আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে এই তিলপাপাড়া 6 নম্বরে। এখন আমি শ্বশুর বাড়িতে থাকি। একটু আগে তৌফিক ভাই যোগাযোগ করেছেন, সো আমি হয়তো আর বেটার প্রিপারেশন নিয়ে আসতে পারতাম, বাট যেহেতু আসতে হয়েছে। আমি থাকি হচ্ছে কি আমার শ্বশুর বাড়ি পার্কের কোনায়, মানে হচ্ছে মাটির মসজিদ। আমরা কি জানি যে খিলগাতে এত বড় একটা ঝিল নষ্ট হয়ে যাচ্ছে? রাত্রেবেলা মাঝে মাঝে যখন আমি একটু বারান্দায় দাঁড়াই ঘুমানোর আগে, রাতের আধারে খিলগার পিছনের ঝিলটা খেয়ে ফেলতেছে। রাত্রেবেলা চুরি করে কাজ হয়। এটা নিয়ে কয়েকদিন আগে একটা বড় রিপোর্ট হয়েছে। আমি বেশ কয়েকটা মিডিয়ার সাথে কথা বলছি। ওখানে কি হচ্ছে? বাংলাদেশ পুলিশের একটা রামপুরা থানা হচ্ছে। কিভাবে করে গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে সেই ঝিলটা তারা খেয়ে ফেলতেছে। এই যদি হয় অবস্থা আমাদের ঝিল, এখন সেই ঝিল মার্শল্যান্ড, একটা জায়গায় ঝিল ভাই, একটা পানি, সেই পানির মধ্যে আপনি বালু ফেলে, মাটি ফেলে সেখানে আপনি 10 তলা বিল্ডিং বানাবেন। যখন ভূমিকম্প হবে সবার আগে তো বিল্ডিংটা ভেঙে পড়বে, আর ওই বিল্ডিংটা ভাঙার সাথে সাথে ওইটা আশেপাশে যেগুলো আছে সেগুলো এফেক্টেড হবে। এই হচ্ছে অবস্থা। বললে বলতে পারবো, সারাদিন বলতে পারবো। দিন শেষে মোদ্দা কথা হচ্ছে আমাদেরকে দায় নিতে হবে, আমাদেরকে রুলসটা ফলো করতে হবে। আমরা যদি রুলসটা ফলো না করি, আমাদের লোভী মানসিকতা ত্যাগ না করি, এই দুষ্ট চক্রের মধ্যে আমরা থাকবো। রাজুকের কাজ করবে, রাজুকের কর্মকর্তারা টাকা পেলে খুশি হয়ে যাবে, তারা প্ল্যান পাস করে দিবে। আমাদের কাছে আপনারা যারা আসবেন অবৈধ দাবি নিয়ে, আমরা ওইগুলো বলবো যে যেহেতু আপনার দাবি না মানলে তো আমি কাজ পাবো না, আমরা ওইগুলো করতে থাকবো, সবাই যার যার মতো চলতে থাকবে। সো আসেন আমরা সবাই মিলে আসলে উদ্যোগ নেই। চলেন না আমরা একদিন সকালবেলা গিয়ে ওই কাজটা বন্ধ করি, খিলগা দিয়ে শুরু করি। আজকের এই খিলগা থেকে আমরা শুরু করি, কাজটাকে বন্ধ করি। হবে না, এটা জলাশয় থাকবে, খেলার মাঠ থাকবে। আমাদের জনগোষ্ঠীকে আমাদের বাঁচাতে হবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে কথা বলার অপরচুনিটি দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের এরকম যে কোনো উদ্যোগের সাথে থাকতে পারলে আরও বেশি ভ্যালু অ্যাড করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, এবং আমাদের পলিসি ডায়ালগ নেটওয়ার্ককে আবারও ধন্যবাদ এখানে এই আয়োজন করার জন্য। খোদা হাফেজ।